প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এই সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 ইংরাজি মডেল প্রশ্ন, দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 3, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল একটি সেকেন্ড ইউনিট এভালুয়েশন টেস্ট 2026-এর প্রস্তুতিমূলক একটি প্রশ্ন তোমরা দেখতে পারো। আর এই প্রশ্নটি বিগত বছরগুলিতে এই স্কুলে এসেছে। হ্যাঁ, তো সেট নম্বর 3 ইতিমধ্যে যে দুটো সেট আমি দিয়ে দিয়েছি, ফুল মার্ক 40, সময় থাকবে হচ্ছে তোমার 40, মানে মার্ক 40, সময় আর টাইম থাকবে হচ্ছে তোমার 90 মিনিট। ঠিক আছে, যাই হোক, এখানে দেখো তোমার পূর্ণাঙ্গ প্রশ্নটি আমি যদি একটু বড় করে দেখাই, এখানে সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন, এখানে রিডিং কম্প্রিহেনশন আছে, অর্থাৎ এই কম্প্রিহেনশনে তোমার আর এই কম্পিটিশনে কী বলছে সেটা একটা ইমেজও আমি দিয়ে দিয়েছি। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে কবিতারও যে কী বলছে তার একটা ইমেজ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং 3 নম্বরেও তোমার যে ইমেজ কম্পিটিশন আনসিন যেটা দিয়েছে তারও একটি ইমেজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, এরপরে 4 নম্বরে হচ্ছে তোমার সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4, 5, তারপরে গিয়া 6 এবং 7 নম্বরে হচ্ছে তোমার সেকশন রাইটিং। ঠিক আছে, এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন তার সামগ্রিক। এবারে আমরা সরাসরি প্রথমেই প্রশ্নটি ক্লিয়ার করে বুঝতে গেলে তোমার লাইন বাই লাইন বাংলা পড়তে হবে, তাই আমি বাংলাটা দেখাচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি, আমরা এখান থেকেই দেখাই, ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার। হ্যাঁ, তাহলে গ্রীষ্মকাল বিগ হাফ মুন দ্বীপটি সবসময় সুন্দর লাগে। তারপর হোয়েন ইট ইজ ফাইন দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটেল উইন্ড অ্যান্ড রিপেলস, আবহাওয়া ভালো থাকলে বন্দরটি নীল ও শান্ত থাকে, সামান্য বাতাস এবং ছোটো ছোটো ঢেউ দেখা যায়। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রতি গ্রীষ্মে আমাদের কোনো না কোনো শখ থাকতে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখে নাও যে সামার, এখানে তার একটা ইমেজ দিয়ে দিয়েছি। দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, ডিক এবং মিমি আসার আগের গ্রীষ্মে আমরা ঘুড়ি ওড়াতে খুবই আগ্রহী ছিলাম। এ বয় অন দি মেইনল্যান্ড শোড ক্লট হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লটকে ঘুড়ি বানানো শিখিয়েছিল। ব্যাক অন দি আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, দ্বীপে ফিরে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariner, তারপরে signaling to each other with kites. ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত এবং আমরা জাহাজডুবি হওয়া নাবিকদের মতো ঘুড়ির মাধ্যমে একে অপরের সংকেত পাঠানোর খেলা খেলতাম। হ্যাঁ, তা এই ছিল তোমার এটার বাংলা মানে। এবারে যদি আমরা একটু প্রশ্ন উত্তর দেখি, তারপরে যে বাংলা মানে সেটা হচ্ছে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটি বড় ঘুড়ি ছিল যা সুন্দর লাল কাগজে মোড়ানো ছিল। উই পাস্টেড গোল্ড টিনসেল স্টার অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেম ফুল অন ইট, আমরা ঘুড়িটির গায়ে সোনালি চকচকে তারকা লাগিয়েছিলাম এবং তাতে আমাদের পুরো নাম লিখেছিলাম। ক্লড লেট অ্যান্ড ফ্লিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, ক্লড লিট ও ফ্লিপ্পা লিট বিগ হাফ মুন বাতিঘর। এরপরে আমরা চলে যাব প্রশ্ন উত্তর দেখার জন্য, যেমন চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, এখানে চুজ করতে বলেছে। তার আগে এক নজরে কি বলেছে গল্পটা সেটা একটু সামারিটা দেখে নেই। গল্পের কথক ফিলিপ্পা লিড বিগ হাফ মুন নামের একটি দ্বীপে থাকতো। গ্রীষ্মকালে দ্বীপটি খুব সুন্দর দেখাতো। বন্দরটি নীল ও শান্ত থাকতো। প্রতি গ্রীষ্মে তারা কোনো না কোনো শখে মেতে উঠত। ডিক ও মিমি আসার আগের গ্রীষ্মে তাদের প্রধান শখ ছিল ঘুড়ি উড়ানো। ক্লড ও ফিলিপ অনেক ঘুড়ি তৈরি করেছিল এবং ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠানো খেলা খেলতো। তাদের একটি বড় লাল রঙের ঘুড়ি ছিল যার উপর সোনালি তারা লাগানো ছিল এবং তাতে তাদের নাম লেখা ছিল। এই ছিল গল্পের ছামারি বা প্রতিপাদ্য যে গল্পটি। এরপরে আমরা উত্তরগুলি যদি দেখি, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, এখানে দুটো আছে। দি সামার ইন বিগ হাফ মুন ইজ বিউটিফুল, ওয়ার্ম, হট না কাম। আমরা যদি উত্তরটা দেখে নেই তাহলে দেখতে পাবো এখানে উত্তর হচ্ছে বিউটিফুল, কারণ প্যাসেজে বলা হয়েছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার। এরপরে দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইন্ডাল্ক ইন এ কাইন্ড অফ হবি ইন
এর অ্যান্সার কি? দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইন্ডাল ইন এ কান্ট্রি সামার, অর্থাৎ প্যাসেজে লেখা আছে এভরি সামার উই হ্যাড সাম হবি। এরপরে আমরা এ হয়ে গেল, বিতে যাব। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি ফুল নেম অফ দি ন্যারেটর ওয়াজ, দি ফুল নেম অফ দি ন্যারেটরের কী ছিল? ন্যারেটরের পূর্ণাঙ্গ মানে ছিল ফিলিপ পালিট। ডিউরিং দি সামার দি সি ওয়াটার ইজ ব্লু অ্যান্ড কাম, যেটা আমরা প্যাসেজ থেকে দেখেছি। এরপরে আমরা 3 নম্বরে যাব। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, ডিসক্রাইব দি হারবার ইন সামার। তাহলে আমরা ডিসক্রাইব করবো সামারের, কি বলেছে? দি হারবার ইজ ইন সামার ইজ ব্লু অ্যান্ড কাম। আমরা যদি বলি গ্রীষ্মকালে বন্দরটি নীল ও শান্ত থাকে। দেয়ার ইজ ভেরি লিটিল ওয়াইড অ্যান্ড অনলি স্মল রিপেল অন দি ওয়াটার, সেখানে খুব কম বাতাস থাকে এবং জলের উপর ছোট্ট ছোট ঢেউ দেখা যায়। ইট লুকস পিসফুল অ্যান্ড বিউটিফুল, বন্দরটি খুব সুন্দর এবং শান্তিপূর্ণ দেখায়। এরপরে যদি আমরা পরেরটা যাই, দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার পোয়েম। রিড দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন কেয়ারফুলি। তাহলে আমাদের পোয়েমের প্রথমে বাংলা মানে দেখবো। ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড, একবার আমি একটি ওক গাছের বনে নিঃশব্দে হাঁটছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্টাক, আমি একটি পুরুষ হরিণের খোঁজ করেছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, তিনি ছিলেন গিটযুক্ত লাঠি এবং ছেঁড়া কাপড়ে মোড়া এক বৃদ্ধা। শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট, তিনি বললেন তোমার গোপন কথা আমার কাছে আছে। হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এই ছোটো ব্যাগের ভিতরে। এই ছিল গল্প, কবিতা। কবিতার এবার এক নজরে প্রশ্নগুলি দেখি। প্রশ্ন হচ্ছে এমসিকিউ আছে এবং দুটো প্রশ্ন আছে। তার আগে একটু সামারিটা আবার মনে করিয়ে দেয়। কবিতাটি কথক একটি ওক গাছের বনে একটি পুরুষ হরিণ খুঁজতে গিয়েছিল। সেখানে তার এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়। বৃদ্ধা ছেঁড়া কাপড় পরা ছিলেন। তিনি কথককে বলেন যে তারা গোপনে কথা, তার ছোট ব্যাগের ভিতরের গোপন কথাটা। কবিতাটি রহস্যময় এবং কল্পনাময় পরিবেশ সৃষ্টি করেছে। যাই হোক, এবার উত্তরটা আমরা দেখে নেই। উত্তরে যদি বলি, দি তোমার ন্যারেটর ওয়াজ লুকিং ফর অ্যান ওকুড মেল ডিয়ার, ওল্ড ওম্যান নাকি ট্রাই। আমরা যদি উত্তরটা দেখে নেই তাহলে কী হবে? মেল ডিয়ার, অর্থাৎ স্টাক মিনস এ মেল ডিয়ার। স্টাক শব্দের অর্থ পুরুষ হরিণ। দি ওম্যান হুম দি ন্যারেটর মেট ওয়াজ ওল্ড অ্যান্ড রেস্ট। শি ওয়াজ ডিসক্রাইব অ্যাজ নবলি স্টিক অ্যান্ড র্যাক, বৃদ্ধ মহিলা জীর্ণ অসহায় অবস্থায় দেখানো হয়েছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডিড দি ন্যারেটর মিট দি ওল্ড ওম্যান, কোথায় দেখা হয়েছিল? অ্যান্ড হোয়াট ডিড দি ওল্ড ওম্যান সে টু দি ন্যারেটর। আমরা যদি উত্তরটা দেখে নেই তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে দি ন্যারেটর মিট দি ওল্ড ওম্যান ইন অ্যান ওক উড, কথক ওক গাছের বনে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। এবার হোয়াট ডিড দি ওল্ড ওম্যান সে টু দি ন্যারেটর, দি ওল্ড ওম্যান সেড দ্যাট হি ন্যারেটর সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ, বৃদ্ধা বলেছিলেন যে তার যে কথকের গোপন কথা তার ছোট ব্যাগের ভিতরে আছে। এরপরে আমরা চলে যাব পরের যে আনসিন প্যাসেজ। সেই আনসিন প্যাসেজের যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি বলা আছে বুঝতে পারবে একটু পড়লে। এভরি আফটারনুন, অ্যাজ দে আর কামিং ফ্রম স্কুল দি চিলড্রেন ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দি জায়ান্ট গার্ডেন, প্রতিদিন বিকালে স্কুল থেকে ফেরার সময় শিশুরা দৈত্যের বাগানে খেলতে যেত। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সব গ্রিন হাউস, এটি ছিল নরম সবুজে ঘাসে ভরা একটি বড় সুন্দর বাগান। হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দি গ্রাস স্টুড বিউটিফুল ফ্লোয়ার লাইক স্টার, ঘাসের উপর এখানে সেখানে তারার মতো সুন্দর ফুল ফুটেছিল। এরপরের যে প্যাসেজের লাইনগুলি, অ্যান্ড দেয়ার ওয়ার 12 peach trees that in the springtime broke out into delicate blossom of pink and pear, সেখানে 12টি পিচ গাছ ছিল যেগুলো বসন্তকালে গোলাপি ও মুক্তোর মতো সাদা কোমল ফুল ভরে উঠত। অ্যান্ড ইন দি অটাম বোর রিচ ফ্রুট, আর শরৎকালে প্রচুর ফল ধরত। দি বার্ড স্যাট অন দি ট্রিজ অ্যান্ড স্যাং সো সুইটলি দ্যাট দি চিলড্রেন ইউজ টু শপ দেয়ার গেমস ইন অর্ডার টু লিসেন টু দেম, পাখিরা গাছে বসে এত মিষ্টি সুরে গান গাইতো যে শিশুরা তাদের কথা শোনার জন্য খেলা বন্ধ করে দিত।
আমরা ছবিটা দেখেই কিন্তু বুঝতে পেরেছি। তারপরে হাউ হ্যাপি উই আর হেয়ার দে ক্রাই টু ইচ আদার, আমরা এখানে কত সুখে আছি তারা একে অপরকে বলতো। ওয়ান ডে দি জায়ান্ট কেম ব্যাক অ্যান্ড স দি চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দি গার্ডেন, একদিন দৈত্য ফিরে এসে দেখলো যে শিশুরা বাগানে খেলছে। ওই হোয়াট আর ইউ ডুইং হেয়ার হি ক্যারিড ইন এ ভেরি গ্রাভ ভয়েস, সে খুব কর্কশ্বরে চিৎকার করে বললো তোমরা এখানে কি করছো। অ্যান্ড দি চিলড্রেন রান অ্যান্ড ফিয়ার, এবং শিশুরা ভয়ে দৌড়িয়ে পালিয়ে গেল। ঠিক আছে, এই ছিল গল্প। তাইলে এই গল্পের প্রশ্নও দেখে নিই। এখানে এমসিকিউ আছে টোটালি 4টে এমসিকিউ, ট্রু ফলস আছে কোশ্চেন অ্যান্সার। তাহলে আমি এক নজরে গল্পর যে সামারি সেটা যদি একটু দেখাই। প্রতিদিন বিকালে স্কুল থেকে ফেরার পর শিশুরা দৈত্যের সুন্দর বাগানে খেলতে যেত। বাগানটি ছিল নরম সবুজ ঘাস, সুন্দর ফুল এবং 12টা পিচ গাছে ভরা। বসন্তকালে গাছগুলো গোলাপি ও মুক্তোর মতো সাদা ফুল ভরে উঠতো এবং শরৎকালে প্রচুর ফল ধরতো। পাখিরা মিষ্টি সুরে গান গাইতো, শিশুরা সেখানে খুব আনন্দে থাকতো। একদিন দৈত্য ফিরে সেই শিশুদের দেখে রেগে যায় এবং কর্কশ্বরে কথা বলে, শিশুরা ভয়ে পালিয়ে যায়। এই ছিল গল্পের আদ্যপান্ত বিষয়। এরপরে আমরা যদি উত্তরগুলি দেখি, তাহলে প্রথম উত্তর, দি চিলড্রেন ইউজ টু প্লে ইন দি গার্ডেন জায়ান্ট গার্ডেন। জায়ান্ট গার্ডেনের কোথায়? অ্যান্সার হচ্ছে ডি নম্বর, ইন দি আফটারনুন, বিকালবেলা। শিশুরা বিকেলে দৈত্যের বাগানে খেলতে যেত। তারপরে ইন দি গার্ডেন দি চিলড্রেন আর ভেরি ভেরি হ্যাপি, হ্যাঁ শিশুরা বাগানে খুব খুশি ছিল। দি গ্রাস ওয়াজ সফট অ্যান্ড গ্রিন, গাছ ছিল নরম এবং সবুজ। দি চিলড্রেন রান ইন দি চিলড্রেন আর ফেয়ার, শিশুরা ভয়ে পালিয়ে গেল। ঠিক আছে, এই ছিল এক নম্বরের যে ট্রিক মার্ক। সেটা আবার যদি আবার বি নম্বর দেখি, ট্রাই টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, আমাদের ট্রু ফলস বলতে হবে। তাহলে দি জায়ান্ট গার্ডেন ওয়াজ লার্জ আগলি গার্ডেন, এটা ফলস, কারণ দি জায়ান্ট গার্ডেন ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন। দি জায়ান্ট হ্যাড এ সুইট ভয়েস, দি জায়ান্ট ফলস, কারণ দি জায়ান্ট হ্যাড এ গ্রাভ ভয়েস। দেয়ার আর নো ফ্রুটস ইন অটাম, ফলস, কারণ দি পিচ ট্রিজ বোর রিচ ফ্রুট ইন অটাম। দি নাম্বার অফ পিচ ট্রিজ ইন দি গার্ডেন ওয়াজ 11, ফলস, কারণ এখানে 12 ছিল। দি নাম্বার অফ পিচ ট্রিজ ওয়ার 12। হ্যাঁ, কাজেই তোমরা এভাবে গল্প করে উত্তর কিন্তু খুব অনায়াসেই দিতে পারবে। এরপরে ডিসক্রাইব দি পিচ ট্রিজ ইন দি জায়ান্ট গার্ডেন, এরকম বলেছে 1 নম্বর। হ্যাঁ, তাহলে আমরা যদি উত্তরটা দেখে নেই, দেয়ার আর 12 পিচ ট্রিজ ইন দি জায়ান্ট গার্ডেন, ইন স্প্রিং দে আর কভার্ড উইথ ডেলিকেট ব্লোজম। দৈত্যের বাগানে 12টি পিচ গাছ ছিল। বসন্তকাল গাছগুলো গোলাপি ও মুক্তোর মতো সাদা কোমল ফুলে ভরে উঠত। অ্যান্ড উইথ ডেলিকেট ব্লোজম অফ পিঙ্ক অ্যান্ড পিয়াল, অ্যান্ড ইন অটাম দে বোর রিচ ফ্রুট, এবং শরৎকালে প্রচুর ফল ধরতো। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার আর ভোকাবুলারি যদি আমরা প্রশ্ন উত্তর দেখি, প্রথমে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। 1 নম্বরে ইট ড্যাশ সিন্স মর্নিং, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য সিন্স মর্নিং ইন্ডিকেট ইন অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দি পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং, দেয়ারফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড। কারেক্ট, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং, অর্থাৎ বি নম্বরের অপশনটি এখানে কারেক্ট। এরপরে 5 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন লিখতে হবে। দি স্টুডেন্ট আপিল ড্যাশ দি হেডমাস্টার ড্যাশ ড্যাশ হলিডে, বাট দি হেডমাস্টার ডিড নট গো নট এগ্রি ড্যাশ দেম। আমরা উত্তরটা যদি দেখি, দিস নট আপিল টু দি হেডমাস্টার, এখানে টু হবে, টু দি হেডমাস্টার ফর এ হলিডে, বাট দি হেডমাস্টার ডিড নট এগ্রি উইথ দেম, হয়ে গেল। আর টু বলছে আপিল টু সামওয়ান ফর, আস্ক ফর সামথিং, এ হচ্ছে হলিডে ইন সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর উইথ হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। এরপরে বাংলা যদি বলি, ছাত্র প্রধান শিক্ষকের কাছে একটি ছুটির জন্য আবেদন করছিল, কিন্তু প্রধান শিক্ষক তাদের সঙ্গে একমত হননি। এরপরে আমরা যদি চলে যাই, পরের যে প্রশ্ন আছে সেটাকে বি নম্বর, রিরাইট দি ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেট। হ্যাভ ইউ নো স্কুল টুডে, ফাদার সেড টু স্বামী, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। আর লাইট ফিল দি রুম, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে আমরা প্রশ্নের উত্তর দেখি, যদি ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, রুল সেড টু হয়ে যাবে আস্কড, কোশ্চেন হয়ে যাবে ইফ, আর ইউ হয়ে যাবে হি, টুডে হয়ে যাবে দ্যাট ডে, হ্যাভ হয়ে যাবে হ্যাড। বাবা স্বামীকে জিজ্ঞেস করছে যে সেদিন তার স্কুল ছিল নাকি। এরপরের প্রশ্ন হচ্ছে লাইট ফিল দি রুম, তাহলে চেঞ্জ ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ভয়েস চেঞ্জ, দি রুম ওয়াজ ফিল্ড উইথ
লাইট, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে ব্যবহার হয়। বাই বা উইথ দুটোই ব্যবহার হতে পারে। হ্যাঁ, এই অর্থাৎ ঘরটি আলোয় ভরে গিয়েছিল। এরপরের প্রশ্ন যদি বলি আমরা, সি নম্বর, choose the correct phrasal verb from the list given below to replace the underlined word. আমরা কি করব, I cannot remember his name, অপশন লাইক ফর কল আপ, অ্যান্সার কল আপ, অর্থাৎ I cannot call up his name। হ্যাঁ, আমরা যদি উত্তরটা বলি বাংলা মানে আমি তার নাম মনে করতে পারছি না। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্নটা হচ্ছে গিভেন, হ্যাঁ, বিলো আর দি মিনিং অফ টু ওয়ার্ডস হুইচ উইল ফাইন্ড ইন প্যাসেজ 3। আমরা প্যাসেজ 3টা কিন্তু পড়েছি। কোশ্চেন নম্বর 3, ফাইন্ড দি ওয়ার্ড উইথ রাইট, এক্সকিউজ টু অর ফাইন। আমরা যদি বলি এক্সিকিউটিভ অর ফাইন, এটা ডেলিকেট ইন দিস প্যাসেজ, ডেলিকেট ব্লোজম, ডেলিকেট মিনস ফাইন সফট অর, অর্থাৎ কোমল সূক্ষ্ম সুন্দর। কোশ্চেন 25, হার্স্ট, হার্সের যদি বলি গ্রাফ, কারণ ইন দি প্যাসেজ হি ক্রাইড ইন এ ভেরি গ্রাফ ভয়েস, এখানে গ্রাফ মিনস রাফ অর হার্স। হ্যাঁ, তাহলে কর্কশ বা রুরু আমরা অটোমেটিক পেয়ে গেলাম। এরপর 7 নম্বরে নিউজ পেপার রিপোর্ট বলেছে, তাহলে বার্গলারি টু প্লেস ইন এ ফ্ল্যাট অ্যাট সল্ট লেক। আমাদের যদি একটু সাথে সাথে বাংলা মানে দেখিয়ে বলি, হ্যাঁ, অর্থাৎ বার্গলারি টু প্লেস ইন এ ফ্ল্যাট অ্যাট সল্ট লেক কলকাতা অন সানডে নাইট অ্যাট অ্যাবাউট 1:30 AM। রবিবার রাতে প্রায় 1:30 কলকাতায় সল্ট লেকের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। অকার্স, অকুপ্যান্টস অফ দি ফ্ল্যাট ওয়ার অ্যাটেন্ডিং এ ফ্যামিলি ফাংশন। ফ্ল্যাটের বাসিন্দারা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিল। টেকিং অ্যাডভান্টেজ অফ দেয়ার অ্যাবসেন্স, 4 রবার্স এন্টার দি ফ্ল্যাট বাই ব্রেকিং দি মেইন ডোর লক। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে 4 জন ডাকাত মূল দরজার তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। দে স্টোল গোল্ড অর্নামেন্টস, ক্যাশউড 15,000 রুপিস, এ ল্যাপটপ অ্যান্ড সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। তারা সোনার গয়না, 50,000 টাকা, নগদ অর্থ, একটি ল্যাপটপ এবং কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করে। দি নেইবার্স ইনফর্ম দি পুলিশ আফটার নোটিসিং দি ব্রোকেন লক। প্রতিবেশীরা ভাঙা তালা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ অফিসার রিচ দি স্পট অ্যান্ড স্টার্ট অ্যান ইনভেস্টিগেশন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তারপরে সিসিটিভি ফুটেজ ফ্রম নিয়ার বাই বিল্ডিং ইজ বেইং এক্সপ্লেইন টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যারেস্ট দি কালপ্রিট। অপরাধীদের শনাক্ত গ্রেপ্তার করার জন্য আশেপাশের ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। এরপর আমরা চলে যাব পরের যে আছে দি ক্লাব আর ক্রো। আমরা প্রশ্নটা যদি দেখি তাহলে দেখব, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দি ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দি স্টোরি। এখানে উত্তরটা দিতে হবে। প্রথমে ওয়ান্স এ ক্রো যদি বলে, once a crow was sitting on a tree with a piece of meat in its beak. একদিন একটি কাক তার ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে গাছে ডালে বসেছিল। ফক্স passed under the tree and wanted the meat. একটি শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল এবং মাংসের টুকরাটি পেতে চাইল। He praised the crow and requested it to sing. সে কাকটির প্রশংসা করল এবং তাকে গান গাইতে বলল। The crow understood the fox trick. কাকটি শিয়ালের কৌশল বুঝতে পেরল। It placed the piece of meat under its feet and then began to sing. সে মাংসের টুকরাটি নিজের পায়ের নিচে রেখে গান গাইতে শুরু করলো। The fox waited for the meat to fall but it did not. শিয়ালটি মাংস পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করলো কিন্তু তা পড়লো না। হ্যাঁ, realizing that he had been fooled, the fox felt ashamed and quickly went. নিজে প্রতারিত হয় বুঝতে পেরে শিয়ালটি লজ্জিত হলো এবং চুপচাপ চলে গেল। The crow laughed at the fox clever plan and enjoyed its মিল। কাকটি শিয়ালের চালাকি দেখে হাসলো এবং আনন্দের সঙ্গে তার খাবার খেলো। মোরাল, উইজডম ইজ স্ট্রঙ্গার দ্যান ফ্ল্যাটারি। চাটুকারিতার চেয়ে বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু ফুল প্রশ্নে ক্লিয়ার করে বুঝতে পারবে। পরে শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।